নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব 37 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি এই পর্বটা সকলের খুবই ভালো লেগেছে। আগামীতে আরও সুন্দর হতে চলেছে। আজকের পর্বটাও দারুণ হবে, শুনতে থাকুন। শুরু করছি। রাত্রি নিজের নরম বিছানায় শুয়ে তার প্রিয় গান শুনছে। তার পাশেই রাখা মুঠোফোনটা আপাতত তাকে গান শোনাতে ব্যস্ত। না, আজ আর হেডফোনে নয়, এমনি সারা ঘরে ছড়িয়ে পড়ছে সেই সুরের মূর্ছনা। রাত্রি ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসির রেখা। মাঝে মাঝে সেই রেখাটা কিছুটা যেন প্রশস্ত হয়ে উঠছে। হবে নাই বা কেন? তার উন্মিলিত চোখের সামনে যে এই মুহূর্তে একের পর এক ঘটে চলেছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি। নিশীথের বলা প্রতিটা কথা, তার প্রত্যেকটা স্পর্শ, তার উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া সব যেন আবারও অনুভব করতে পারছে রাত্রি। সেই মুহূর্তে যদি অযাচিত বাধার মতো কলিং বেলটা না বেজে উঠত, তাহলে হয়তো তাদের সুন্দর প্রেমময় মুহূর্তের খাতায় আরও কিছুটা সময় লেখা হতো। রাত্রি যেন আবার ফিরে গেল সেই মুহূর্তে। সেই মুহূর্তের আবেশে পারিপার্শ্বিক সব কিছুই ভুলে গিয়েছিল, শুধু ডুবেছিল নিশীথের প্রেমের আবেশে। আচমকা কলিং বেলের শব্দটা যেন এক নিমেষে তার সব আবেশ ছিন্ন করে দিল। চমকে উঠে রাত্রি নিশীথের কাছ থেকে কিছুটা সরে এলো। নিশীথ সম্পূর্ণরূপে রাত্রির মাঝেই ডুবেছিল। অকস্মাৎ কলিং বেলের শব্দটা তাকেও যেন একটা ঘোরের মধ্যে থেকে জাগ্রত করে তুলল। রাত্রি তখনও নিজের অন্তরের অস্বাভাবিক দাপাদাপি শান্ত করতে পারেনি, কিন্তু নিশীথ, তার মধ্যে কোনো রকম অস্বাভাবিকত্ব দেখা গেল না। খুব সহজভাবেই নিশীথ বলল, আঙ্কেল এসেছেন বোধহয়, যাও দরজাটা খুলে দিয়ে এসো। কথাটা বলে দিব্যি সহজ স্বাভাবিক ভঙ্গিতে নিশীথ ড্রয়িং রুমে সোফায় বসে সেন্ট্রাল টেবিল থেকে একটা ম্যাগাজিন তুলে নিয়ে পাতা উল্টাতে লাগলো। রাত্রি কোনো রকমে নিজের দ্রুতগামী হৃদস্পন্দনগুলোকে একটু স্বাভাবিক পর্যায়ে এনে দরজা খুলতেই ধমনীতবাবু হাসি মুখে বললেন, কিরে, কখন ফিরলি? নিচে তোর গাড়ি দেখেই বুঝলাম তুই ফিরেছিস। এই তো একটু আগেই ড্যাড। তারপর কেমন হলো তোর প্রিমিয়ার? খুব ভালো। বাহ, এই প্রথম আমি অনিশা দুজনেই কেউ ছিলাম না তোর প্রিমিয়ারে। কি করব বল, কাজের এত প্রেশার চলছে, আর তোর মমকেও আর্জেন্ট যেতেই হলো। ইটস ওকে ড্যাড, কোনো ব্যাপার না। কথা বলতে বলতেই ওনারা লিভিং রুমে এসে পৌঁছালেন, আর সেখানে নিশীথকে দেখে ধমনীতবাবু বেশ একটু অবাক হলেন, তবে সঙ্গে খুশিও হলেন। নিশীথকে তার বেশ ভালোই লাগে। হাসি মুখে বললেন, আরে নিশীথ, তুমি, হাউ আর ইউ? নিশীথও উঠে দাঁড়িয়ে হাসি মুখে একটা নম্র অভিবাদন জানিয়ে বলল, আই এম ফাইন আঙ্কেল, হাউ আর ইউ? ফাইন। আরে তুমি আবার উঠলে কেন? সিট সিট। তা তুমি হঠাৎ আজ এখানে? তুমিও প্রিমিয়ারে যেতে পারোনি বুঝি? না না আঙ্কেল, আমি প্রিমিয়ারে গিয়েছিলাম, তবে আমার রাত্রির সাথে একটু দরকার ছিল, কিন্তু ওখানে তো আর সেভাবে কথা বলা হয়নি, তাই ভাবলাম এখানে এসেই কাজটা কমপ্লিট করে নিই। কথাগুলো বলে নিশীথ একবার রাত্রির দিকে তাকিয়ে একটু হাসলো। আর রাত্রি, তার যে কী পরিস্থিতি সেটা একমাত্র সেই জানে। অবশ্য নিশীথও জানে, আর জানে বলেই তো ইচ্ছে করেই কথাগুলো বলল। রাত্রির মুখটা লজ্জায় একেবারে রক্তিম হয়ে উঠেছে। সে প্রাণপণ চেষ্টা করছে সেই লালের আভা যাতে তাদের অস্তিত্ব জাহির করতে ব্যর্থ হয়, কিন্তু সে নিজেই এই প্রচেষ্টায় ব্যর্থ হলো। রাত্রি যেন সেটা বুঝতে পেরেই এই পরিস্থিতি এড়ানোর জন্য বলল, ড্যাড, তোমরা কথা বলো, আমি জল নিয়ে আসছি, বলে যেন সেখান থেকে এক কথায় পালিয়ে বাঁচল। নিশীথ আপন মনে একটু হাসল, তারপর ধমনীতবাবুর সঙ্গে কথায় মেতে উঠল। রাত্রি একটু পরেই অবশ্য জল নিয়ে আবার ফিরে এলো। নিশীথ আরও কিছুক্ষণ কথা বলার পরে বিদায় নিতে চাইলে ধমনীতবাবু এক কথায় সেটা নাকচ করে বললেন, না না, যাবে মানে? এখন এই ডিনারের সময় তুমি না খেয়ে চলে যাবে? এটা হয় নাকি? নিশীথ অনেকবার আপত্তি করার চেষ্টা করলো, কিন্তু ধমনীতবাবু তো তার কোনো কথাই শুনলেন না। শেষ পর্যন্ত তাকে রাতের আহার পর্বটা এখানেই সেরে যেতে হলো। রাত্রি এতক্ষণ শুয়ে শুয়ে আবার ফিরে গিয়েছিল মিষ্টি ওই মুহূর্তটায়।
হঠাৎ সেই সুমধুর মুহূর্ত থেকে রাত্রি আবার বর্তমান সময়ে ফিরতে বাধ্য হলো, কারণ তার মুঠোফোনটা তাকে গান শোনানো বন্ধ করে যান্ত্রিক সুরে জানান দিচ্ছে কেউ তার সঙ্গে কথা বলতে চায়। এইরকম একটা সুন্দর সময়ে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় রাত্রি একটু বিরক্ত হয়েই ফোনটা হাতে নিল, কিন্তু ফোনটা হাতে নিতেই সব বিরক্তি এক নিমেষে উধাও হয়ে গিয়ে তার জায়গায় ভিড় করে এলো একরাশ বিস্ময়, কারণ স্ক্রিনে ভাসছে রোয়ানের নাম। রাত্রি উঠে বসে কিছুক্ষণ তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। তাদের আলাপের পর রোয়ান তাকে কতবার ফোন করেছে সেটা হাতে গুনে বলা যায়। বিশেষ করে রোয়ান ইউএসএ যাওয়ার পর তো তাদের মধ্যে সামান্যতম যোগাযোগটুকুও ছিল না। তাহলে হঠাৎ আজ এই এত রাতে ফোন করার কি কারণ থাকতে পারে? রাত যদিও লন্ডনে, ইউএসএ তো সন্ধে এখন। এইসব 7-5 ভাবতে ভাবতেই কলটা কেটেই গেল। কলটা কেটে যাওয়ার পরে যেন রাত্রি হুঁশ হলো, আর তখন নিজের ওপরই রাগ হলো। এরকম সে আগেও করেছে। মাঝে মধ্যেই এরকম কিছু অপ্রত্যাশিত কল এলে এটা সেটা ভাবতে ভাবতেই সময় পেরিয়ে যায়, আর শেষ পর্যন্ত কলটা রিসিভই করে উঠতে পারে না। রাত্রি কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু আর ফোন এলো না। এবার রাত্রির একটু খারাপ লাগলো, হয়তো কোনো প্রয়োজনে ফোন করেছিল রোয়ান। আর বিশেষ কিছু না ভেবে রাত্রি নিজেই কল ব্যাক করলো। কিছুক্ষণ রিং হওয়ার পরই ওপাশ থেকে রোয়ানের কণ্ঠস্বর শোনা গেল। তোমাকে এত রাতে ডিস্টার্ব করলাম বলো? নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলে। আসলে ফোন করার সময় টাইমের কথাটা মাথাতেই আসেনি। তুমি রিসিভ না করাতে মনে পড়লো। ওখানে তো এখন অলরেডি রাত 12টা পেরিয়ে গেছে। সরি রাত্রি। আরে আরে একদম না, তুমি একদম ডিস্টার্ব করোনি আমাকে রোয়ান। আমি জেগেই আছি, না হলে তোমাকে কল ব্যাক করলাম কি করে? আর এই ছোট্ট একটা ব্যাপারের জন্য তুমি সরি কেন বলছো? বেশ, বললাম না সরি। যেটা বলছিলাম সেটাও ফিরিয়ে নিলাম। রোয়ানের এই খোলামেলা হালকা মেজাজের কথাগুলো রাত্রির বেশ ভালো লাগে। তার স্বভাবটাও যেন তেমনই, অনেকটা রাত্রির মতোই। প্রাণ খোলা মিশুকে স্বভাবের, প্রাণবন্ত অথচ ব্যক্তিত্ব সম্পন্ন। রাত্রি নিজেও সেটা অনুভব করতে পারে, আর হয়তো সেই কারণেই রোয়ানের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে বিশেষ সময় লাগেনি। রাত্রি একটু হেসে বলল, দ্যাটস গুড। এবার বলো কেমন আছো? অনেকদিন তো আমার কোনো খোঁজ নেই। এখানে একটু প্রবলেম হয়েছিল, তাই আর্জেন্টলি চলে এসেছিলাম। পরে তো ড্যাডকেও আসতে হলো। আঙ্কেলের ওপর খুব প্রেশার পড়ে গেছে এই কয়েকদিন। আই নো। তা একটু পড়েছে, বাট কাজের ক্ষেত্রে তো এরকম হতেই পারে রোয়ান। তোমাদের প্রবলেম সলভ হয়েছে? ইয়া, ফাইনালি আজকে সব ক্লিয়ার হলো। ওয়াও, দ্যাটস গ্রেট। আমি ভাবিনি এই ম্যাটারটা সেটেল করতে এতটা টাইম লেগে যাবে। ফাইনালি সব কমপ্লিট। আমি আর ড্যাড কালকেই লন্ডনের ফ্লাইট বোর্ড করব। ড্যাড মেবি আঙ্কেলকে এতক্ষণ ইনফর্ম করেও দিয়েছে। ও, তুমি বুঝি এটা বলার জন্য কল করেছিলে? আরে না না, আমি তোমাকে কংগ্র্যাচুলেট করার জন্য কল করেছিলাম। আমাকে? কেন? কেন মানে তোমার মুভির প্রিমিয়ারের জন্য। শুনলাম নাকি খুব ভালো হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। এরকম নিউজও শুনলাম যে এই মুভির নাকি সমস্ত রেকর্ড ব্রেক করার একটা পসিবিলিটি আছে। এত ভালো একটা খবর, তোমাকে একটা ছোট্ট উইশ তো করাই যায়, তাই না? থ্যাঙ্কস রোয়ান, বাট তুমি জানলে কি করে? এটা কীরকম প্রশ্ন হলো? রাইট নাও ইউকে টপ হট টপিক হলো তোমার মুভির প্রিমিয়ার। হ্যাঁ, কিন্তু তুমি তো আর এখানে নেই, তাহলে কি করে জানলে? রাত্রি, ফার্স্ট অফ অল কোনো একটা খবর জানার জন্য সেখানে উপস্থিত থাকাটা কিন্তু মোটেও ম্যান্ডেটরি নয়। আর সেকেন্ডলি, ইউ আর মাই ফ্রেন্ড, তাই এইটুকু খবর তো আমাকে এমনিই রাখতে হতো। নট লাইক ইউ, এতদিনে একবারও খোঁজ নাওনি আমার। আরে আরে, এরকম কোনো কিছু ব্যাপার নয়। আমি এই কয়েকটা দিন ভীষণ বিজি ছিলাম রোয়ান, তাই আর তোমার সাথে কন্ট্যাক্ট করা হয়নি। বাট ট্রাস্ট মি, আমি তোমাদের কথা প্রায়ই শুনতাম ডানের কাছে। হ্যাঁ, সে তো আঙ্কেল নিশ্চয়ই বলতেন, আর তুমি সেটাই শুনতে। নিজে থেকে তো আর খোঁজ দাওনি। আসলে তুমি শুধু বলার জন্যই আমাকে ফ্রেন্ড বলো, সত্যিই এখনো বন্ধু মনে করতে পারোনি আমাকে। কথাটা একেবারে ভুল বলেনি রোয়ান। রাত্রি কখনোই নিজে থেকে তার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করেনি। সত্যি, যখন ধমনীতবাবু যেটুকু বলেছেন সেটুকুই হয়তো কানে গেছে, শুনেছে রাত্রি। এর থেকে বেশি কিছু নয়। রাত্রি একটু ব্যস্ত হয়ে বলল, ইটস নট লাইক দ্যাট রোয়ান। আমি সত্যিই তোমাকে ফ্রেন্ড মনে করি, বাট ট্রাস্ট মি, এই লাস্ট একটা মান্থ যে কি হেক্টিক শিডিউল ছিল তোমাকে কি বলবো। আমি সত্যিই টাইম পাইনি। রোয়ান একটু হেসে বলল, ওকে ফাইন ফাইন, মেনে নিলাম। কিন্তু তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। যদি প্রমিস করতে পারো তাহলেই বুঝবো তুমি সত্যিই আমাকে ফ্রেন্ড মনে করো। কি প্রমিস? না শুনে আমি কোনো কথা দিতে পারবো না, রাত্রি বলল। রোয়ান বলছে, দেখেছো তো, ফ্রেন্ড বলছো, বাট এইটুকু ট্রাস্ট পর্যন্ত করতে পারছো না।
রোয়ান, ব্যাপারটা ঠিক ট্রাস্টে নয়ই। আসলে আমি না না জেনে কোনো কথা দিই বলো তো? আমাকে তো জানতে হবে তুমি যেটা চাইছো সেটা আদৌ আমার পক্ষে পসিবল কি না। ডোন্ট ওয়ারি, আমি এমন কিছু বলবো না যেটা তোমার পক্ষে পসিবল হবে না। এইটুকু ট্রাস্ট তো করতেই পারো। রাত্রি একটু যেন দোলাচলে পড়ল। রোয়ানকে সে যতটুকু চেনে তাতে সে এমন কিছু সত্যিই বলবে না যাতে রাত্রির অস্বস্তি বোধ হয়, কিন্তু তবুও না জেনে কথা দিতে রাত্রির একটু যেন সংকোচ থেকেই গেল। শেষে এই দোলাচলতার মধ্যেই রাত্রি বলল, ওকে ফাইন, আমি কথা দিচ্ছি, আই উইল ট্রাই মাই বেস্ট। এবার বলো কথাটা কি? ফাইন, ভয় পেও না, ইটস আ ভেরি স্মল থিং। আরে শুনি তো, কি সেই স্মল থিং? আমি লন্ডনে ফেরার পর একদিন আমার সঙ্গে ডিনারে যেতে হবে তোমাকে। হোয়াট? ডিনার? রাত্রি হোয়াট শব্দটা একটু বেশিই জোরে উচ্চারণ করে ফেলল। আসলে এরকম কিছু সে আশা করেনি। রোহান হঠাৎ তাকে ডিনারে যেতে বলবে, এটা যেন রাত্রি ভাবতেই পারেনি। রাত্রি ওরকম চেঁচিয়ে ওঠায় রোহান একটু চমকে উঠে বলল, হোয়াট হ্যাপেন? আমি কিছু ভুল বললাম? ইটস জাস্ট আ ডিনার রাত্রি, হোয়াই আর ইউ রিয়াক্টিং লাইক দ্যাট? রাত্রি নিজের হতবাক ভাবটা কাটিয়ে বলল, না মানে হঠাৎ ডিনার কেন? হঠাৎ কোথায়? আমি তো তোমাকে কত আগে থেকেই বলেছিলাম আমি লন্ডনে পৌঁছাবো, তারপর আমাদের দুজনের টাইম অ্যাডজাস্ট হবে, তারপর তো। হ্যাঁ কিন্তু রাত্রি, ইজ দেয়ার এনি প্রবলেম? মানে আমি আমার ফ্রেন্ডের সাথে একদিন ডিনার করতে চাইছি, এর বেশি কিছু নয় কিন্তু। আই থিঙ্ক ইটস কোয়াইট নর্মাল। কিন্তু তোমার মনে হয় কোনো প্রবলেম আছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তোমার যদি অসুবিধা হয় দেন ইটস ফাইন। রাত্রি কিছুক্ষণ চুপ করে রইল। রোহান তো ঠিকই বলেছে, একজন বন্ধুর সঙ্গে ডিনারে তো যাওয়াই যায়, এতে অসুবিধার তো কোনো কারণ নেই। রাত্রি তো কোনো অসুবিধা আছে ঠিক তা নয়। আসলে এভাবে হঠাৎ প্রস্তাবটা আসায় একটু যেন হতভম্ব হয়ে পড়েছে। রোহান যে একটু মুচড়ে পড়েছে সেটা তার গলার সুরেই স্পষ্ট। রাত্রি ব্যস্ত হয়ে বলল, রোহান, আমি কিন্তু একবারও বলিনি আমার কোনো প্রবলেম আছে। আমি জাস্ট একটু অবাক হয়েছিলাম। আসলে তুমি এভাবে হঠাৎ ডিনারের কথা বলবে আমি ভাবিনি। আমার কোনো প্রবলেম নেই, তুমি আগে লন্ডনে এসো, তারপরে একদিন টাইম ঠিক করা যাবে। ঠিক বলছো তো? দেখো, আমি কিন্তু তোমাকে ফোর্স করতে চাই না। এমন নয় যে তুমি আমাকে প্রমিস করেছো বলি সেটা করতেই হবে। রোহান, এবার তুমি একটু বেশিই ভাবছো। আমার সত্যিই কোনো প্রবলেম নেই তোমার সাথে যেতে। গ্রেট, তাহলে আমাদের ডিনারটা কিন্তু ফাইনাল। পরে ব্যাক আউট করতে পারবে না কিন্তু। আরে একদমই না। রোহান আর কথা বাড়ালো না, একটু হেসে ছোট্ট করে গুড নাইট বলে ফোনটা রেখে দিল। তার ঠোঁটে ঝুলছে একটা আলতো হাসি, তবে সেই হাসিতে কিসের যেন একটা চিন্তার ছায়াও রয়েছে। তার সামনে খোলা ল্যাপটপের স্ক্রিনে ফুটে আছে রাত্রির ছবি, আজকেরই ছবি। সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনো খবর পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে এক মুহূর্ত সময় লাগে না। রোহান আজকের কাজ শেষ করে বেশ কিছুদিন পর একটু সোশ্যাল মিডিয়ায় পদার্পণ করেছিল। সেখানে ঢুকতে না ঢুকতেই অনলাইন নিউজ ফোরামগুলোতে ভেসে উঠেছিল রাত্রির আজকের মুভির প্রিমিয়ারের খবর। সত্যি বলতে এই গত একটা মাস যথেষ্ট ব্যস্ত ছিল, সেভাবে রাত্রির কথা ভাবার সময়ও পাইনি। আজ অবশেষে সেই সমস্যার নিষ্পত্তির পর রাত্রি ছবিটা দেখে যেন আবারও সেই অনুভূতিগুলো ভিড় করে এসেছিল তার মনে। তবে এবার সেই অনুভূতিরা একা নয়, সঙ্গে সেই প্রশ্নগুলোকেও নিয়ে এসেছিল। রোহান আর দেরি করেনি, মনে মনে স্থির করেই নিয়েছিল এবার যত দ্রুত সম্ভব তাকে রাত্রির সঙ্গে কথা বলতে হবে। তার মনের এই প্রশ্নগুলোর উত্তরগুলো তাকে জানতেই হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। রোহান সত্যিই আর এক মুহূর্ত দেরি না করে রাত্রিকে কল করেছিল। প্রথমে উত্তেজনার আভাসে সময়ের কথাটা সত্যিই মাথায় আসেনি। রাত্রি রিসিভ না করায় সে কথা খেয়াল হয়েছিল, তাই আর কল করেনি। আগামীকাল করবে মনস্থির করে সবে ফোনটা রেখে ল্যাপটপটা বন্ধ করতেই যাচ্ছিল, তখনই রাত্রির কলটা আসে। রোহান এক দৃষ্টে কিছুক্ষণ রাত্রির ছবিটার দিকে তাকিয়ে থেকে আপন মনেই বলে উঠল, আই কান্ট ওয়েট এনি মোর রাত্রি। এর একটা নিষ্পত্তি হওয়া সত্যিই প্রয়োজন। আমি লন্ডনে ফিরি অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমাদের ডিনারের অ্যারেঞ্জমেন্টটা করব। রোহান আপন মনে কথাগুলো বলে ল্যাপটপটা বন্ধ করে একপাশে সরিয়ে রাখল। সে এখন শুধু দিন গুনছে কবে সে রাত্রির সঙ্গে মুখোমুখি হতে পারবে। এদিকে রাত্রি ফোনটা রেখে কিছুক্ষণ একটু ভাবল। তেমন অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তবুও এই হঠাৎ করে রোহানের ডিনারের প্রস্তাবটা কেমন যেন একটু অদ্ভুত মনে হচ্ছে। কেন যে মনে হচ্ছে সে রাত্রি নিজেও ঠিক বুঝতে পারল না। তবে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই গেল। রাত্রি ঠিক করলো নিশীথকে এই ব্যাপারে জানাবে, সঙ্গে
এই অকারণে ঝুলতে থাকা প্রশ্নবোধক চিহ্নটার কথাও নিশ্চিতকে জানাবে। হয়তো সে কোনো যথার্থ কারণ খুলে বলতে পারবে। একবার ঘড়ির দিকে তাকালো রাত্রি। রাত 12:30 পেরিয়ে গেছে। এখন আর ফোন করলো না। আজ তো তাদের ফোন মারফত প্রেমালাপের পর্ব নেই, সেটা তো সাক্ষাৎই হয়ে গেছে। তাই নিশীথেরও জেগে থাকার কোনো কারণ নেই। আগামীকাল আগে সময় সুযোগ বুঝে নিশীথের সঙ্গে কথা বলবে স্থির করে রাত্রি আবার আশ্রয় নিল নরম বালিশের বুকে। আর তার মুঠোফোনটা আবারও তাকে গান শোনানোর কাজে ব্যস্ত লিপ্ত হলো। এই সুমধুর গানের সুরে আর আজকে সেই মধুময় মুহূর্তের আবেশে চাদর গায়ে জড়িয়ে রাত্রি পাড়ি দিল ঘুমের সেই অচিনপুরে। পরদিন সকালে রাত্রি একটু বেলা করে উঠল। আজও তার ছুটি। আবার আগামীকাল থেকে শুরু হবে নতুন একটা মুভির শুটিং। রাত্রি ঘুম জড়ানো চোখে একবার ঘড়ির দিকে তাকালো। সকাল 8:10। অফিস পৌঁছে গেছে নিশীথ ইতিমধ্যেই। রাত্রি হয়েছিল সকালে উঠে আগে নিশীথের সঙ্গে কথা বলবে, কিন্তু সেটা তো আর হলো না। অবশেষে রাতেই বলতে হবে। বুঝতে পেরে রাত্রি উঠে সোজা ওয়াশরুমে ঢুকলো। এখন একটু মনের সুখে তার প্রিয় স্থানে একটু একাকী সময় যাপন করবে। প্রায় 1.5 ঘন্টা পরে রাত্রি একেবারে শান্ত হয়ে ওয়াশরুম থেকে বেরোলো তার রোজের নিয়ম অনুযায়ী। ব্রেকফাস্টের সময় অনেকক্ষণ হলো অতিবাহিত হয়েই গেছে। রাত্রি একটা সাধারণ ট্রাউজার আর টি শার্ট পরে লিভিং রুমের দিকে যেতে যেতে তার নতুন পরিচারিকা ওয়েন্ডিকে বলল, ওয়েন্ডি, আমার ব্রেকফাস্টটা লিভিং রুমে দিয়ে যাও। রাত্রি লিভিং রুমের সোফায় বসে আজকের খবরের কাগজ নিয়ে পাতা উল্টাতে লাগলো। এমনিতেও তার এই খবরের কাগজ পড়তে একেবারেই ভালো লাগে না, কিন্তু কালকের মতো বিশেষ দিনগুলোর পর একটু চোখ বোলাতেই হয়। বিনোদনের নির্দিষ্ট পেশায় বেশ বড় করেই তার মুভির প্রিমিয়ামের খবর প্রকাশিত হয়েছে। রাত্রি সেটা একটু চোখ বোলাচ্ছিল। এমন সময় হঠাৎ কেউ তার হাত থেকে খবরের কাগজটা নিয়ে নিল। রাত্রি বেশ অবাক হলো। এরকম কাজ করার মতো সাহস ওয়েন্ডির হবে না। তাই বিস্ময়ে কে এই কাজটা করলো সেটা দেখার জন্য মুখটা তুলতেই আরও একটু অবাক হলো। মম, তুমি তুমি কখন এলে? অনিশা দেবী রাত্রির প্রশ্নের উত্তর না দিয়ে সামনের সেন্টার টেবিলে খাবারের প্লেটটা নামিয়ে রেখে একটু বিরক্ত মুখে বললেন, একে তো এত দেরিতে উঠেছিস, তারপরে ওয়াশরুমে পাক্কা 1.5 ঘন্টা লাগালি। কটা বাজে সেদিকে খেয়াল আছে তোর? 10টা বেজে গেছে। এটা ব্রেকফাস্টের সময়? জানি এই অল্প কটা দিন রেস্ট করতে পারিস, কিন্তু তাই বলে কি এইভাবে অনিয়ম করবি? শরীর খারাপ করবে তো বেটা। যেখানে রোজ তুই 7:30টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিস, সেখানে হঠাৎ করে 10টা। রাত্রি একটু মুচকি হেসে অনিশা দেবীকে তার পাশে বসিয়ে বলল, ও মম, তুমি এত কিউট কেন? অনিশা দেবী একটু অবাক হয়ে বললেন, এখানে কিউটের কি দেখলি তুই? আমি কিন্তু বকছি তোকে। আরে জানি তো মম, সেই জন্যই তো বললাম। তুমি যখনই আমাকে এরকম কন্টিনিউয়াসলি বকতে থাকো, তোমাকে ভীষণ কিউট লাগে। অনিশা দেবী হেসে ফেললেন। এরকম কথা শুনলে কে না হাসবে। রাত্রির একটা কান একটু টেনে দিয়ে বললেন, তুই আর বড় হবি না ঋতু। না, অন্তত তোমার আর ড্যাডের কাছে তো নয়ই। আচ্ছা বেশ, এবার খেয়ে নে, অনেক দেরি হয়ে গেছে। রাত্রি হাসি মুখে প্লেটটা তুলে নিয়ে খেতে খেতে বলল, তুমি কখন এলে? আরে এই তো আজ সকালেই এলাম। ও, তোমার এনজিওতে কোনো প্রবলেম হয়েছিল, সেটা সলভ হয়েছে? হ্যাঁ, সেই জন্যই তো চলে এলাম। একদম ঠিক করেছো। ড্যাডের এখানকার কাজ শেষ হলেই তো আমরা আবার বার্মিংহামে ফিরে যাব। আবার তো তখন আমাকে একাই থাকতে হবে। এখন এই কটা দিন তো একসঙ্গে থাকি, একা একা বড্ড বোরিং। ইস, তোমরা যদি পার্মানেন্টলি এখানে আমার কাছে থাকতে পারতে গো, কত ভালো হতো। অনিশা দেবী একটু হেসে বললেন, সে তো ভালোই হতো। তোকে ছেড়ে থাকতে কি আর আমাদের ভালো লাগে বল? তাহলে থাকার দরকারটা কি? চলে এসো না এখানে। আচ্ছা, তাহলে তো ড্যাডের বিজনেসটা কে দেখবে বল? আরে অনেক তো হলো, সারা জীবন তো বিজনেসই করলো। এখন একটু রেস্ট নিলে কি হয়? লোক তো আছেই, প্রয়োজনে আরও লোক অ্যাপয়েন্ট করলেই তো হয়। মাঝে মাঝে সত্যিই মনে হয় তুই এখনও সেই ছোটই রয়ে গেছিলি। এভাবে সম্পূর্ণটা অন্যের ভরসায় কি ছেড়ে দেওয়া যায়? এত পরিশ্রম করে ছোট থেকে এত বড় করে তোলা ব্যবসাটা, সেটা কি এভাবে অন্যের হাতে ছেড়ে দেওয়া যায়? মম, তাও তো ঠিকই। তাহলে আর কি, আমাকে সেই একাই থাকতে হবে? তোমরা তো তবু দুজনে থাকো, আমি তো একদম একা। রাত্রির মুখটা একটু কালো করেই বলল, কাজের সূত্রে তাকে একা থাকতে হয় ঠিকই, কিন্তু তার বাবা মায়ের উপস্থিতির অভাব সে প্রতিনিয়ত অনুভব করে। অনিশা দেবী একটু হেসে রাত্রির মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি একটা, এখনো সেই ছোট্টই রয়ে গেলি। ছুটির আমেজ বেশ কাটলো দিনটা। রাত্রি সারাদিনে কোনো কাজ করেনি, এটা তার পুরনো স্বভাব। ছুটি মানে পুরোপুরি ছুটি। সারা দিন গান শুনলো, সিনেমা দেখলো, অনিশা দেবীর সঙ্গে গল্প করে কাটিয়ে দিয়েছে। আজ ধমনীত বাবুও ফিরে এসেছেন।
তার অনেক সুযোগ আছে, তাই বর্তমানে ব্যস্ত জীবনে এরকম সুযোগ তো খুব কমই পাওয়া যায়, তাই সেই সুযোগটা সবাই কাজে লাগাচ্ছে। আজও তারা তিনজনে মিলে জমিয়ে আড্ডার আসর বসালো। নানান কথার মাঝে হঠাৎই অনিশা দেবী হেসে সকলের প্রসঙ্গ তুলে ধমনীতবাবু বললেন, তোমার মেয়ে আজ সকালে কি বলছিল জানো? কি বলছিল? তোমাকে তোমার ব্যবসা লোকের ভরসায় ছেড়ে এখানে পার্মানেন্টলি ওর সাথে থাকতে বলছিল। আহা, তাই নাকি? কেন? রাত্রি নিজেও হাসছে। সত্যি এমন হলে মন্দ হতো না, কিন্তু এটা তো আর সম্ভব নয়। তোমার মেয়ের নাকি একা থাকতে ভাল লাগে না, তাই জন্য, অনিশা দেবী বললেন। ধমনীবাবু হেসে বললেন, আচ্ছা এই কথা, তাহলে একা থাকার দরকারটা কি? এই কথায় রাত্রি আর অনিশা দেবী দুজনেই একটু অবাক হয়ে একসাথে বললেন, মানে? ধমনীবাবু সহজভাবেই বললেন, মানে আর কিছুই নয়, এবার ঋতুর একটা বিয়ে দেয়া দরকার। বিয়ে হলেই তো আর একা থাকার প্রয়োজন পড়বে না, তাই না? বিয়ের কথা শুনে রাত্রি যেমন অবাক হলো, তেমনি হঠাৎ যেন এক পশলা ভালো লাগার হাওয়া তার মন ছুঁয়ে গেল। একটু যেন লজ্জার ছোঁয়া লাগলো রাত্রির শুভ্র গাল দুটোই। এতদিন রাত্রি প্রেম ভালোবাসা নিয়ে বিয়ে এই শব্দগুলোকে যেন বাদের খাতায় গচ্ছিত রেখেছিল। অপূর্ণ ভালোবাসা কখনো স্বপ্ন দেখার অনুমতি দেয় না, তাই রাত্রিও কখনো তার ভবিষ্যৎ জীবন নিয়ে কোনো স্বপ্ন সাজায়নি। কিন্তু সে কথা তো অতীত, এখন তো তার ভালোবাসা অপূর্ণ ছিল, আজ তো নেই। আজ যখন তার সমগ্র জীবন, সমগ্র সত্তা জুড়ে নিশীথের ভালোবাসার পরশ ছড়িয়ে আছে, তখন সে কাঙ্ক্ষিত স্বপ্নের জাল বুনতে বাধা কোথায়? নিজের ভালোবাসার মানুষটার হাত ধরে একটা ছোট্ট সুখী গৃহকোণের স্বপ্ন কে না দেখতে চায়? কিন্তু কিছুদিন আগে পর্যন্ত সেই স্বপ্ন দেখার অধিকার রাত্রির ছিল না। সে নিজের ইচ্ছেতেই সেই অধিকার বর্জন করেছিল, কিন্তু আজ সেই অধিকার তার আছে। তাই যেন কিছুটা অজান্তেই রাত্রির মনটা সেই স্বপ্নের জাল বুনতে শুরু করলো। তবে রাত্রি ধমনীবাবুর এই কথার কোনো উত্তর দিল না, বা বলা ভালো কিছু বলতে পারল না। সে নিজেও আগে থেকেই বলে রেখেছিল তার বিয়ের কোনো পরিকল্পনা নেই, সে শুধু তার কেরিয়ার দিকেই সম্পূর্ণ মনোযোগ দিতে চায়। তবে রাত্রি কখনোই তাদের একথা জানায়নি যে সে কখনোই বিয়ে করবে না। হয়তো সেই মুহূর্তে অযাচিত অশান্তি এড়াতেই রাত্রি একথা জানায়নি, কারণ এই মুহূর্তে একথা বললেই ওনারা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করতেন কী কারণে সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। রাত্রি সে কথা তাদের কিছুতেই বলতে পারত না। আজ মনে হচ্ছে সত্যি খুব ভালো করেছিল এই কথাটা তখন না বলে। রাত্রি কিছু বলছে না বললে অনিশা দেবী বললেন, কথাটা তুমি ঠিকই বলছো, এবার সত্যিই ঋতু একটা বিয়ে দেওয়া দরকার। বয়সটা যথেষ্ট হলো। আলেককে দেখো তো, ও তো আমাদের বিতুর বয়সী, ওর বিয়ে হয়ে দুটো ছেলে মেয়েও হয়ে গেল, আর তুই এখনো বিয়েই করলি না। বয়সের কথা শুনে রাত্রির একটু রাগ হলো। এটা তো প্রায় সব মেয়েদেরই একটু সংবেদনশীল বিষয়। রাত্রি অমনি ঠোঁট ফুলিয়ে বলল, মম এমন করে বলছে যেন আমি বুড়ি হয়ে গেছি। ভুলে যেও না আমি টপ ইউকের মোস্ট স্টার একটা। হ্যাঁ সেই তো, শুধু তো কেরিয়ারের কথাই ভেবে গেলি। টপ স্টার হলে কি আর বয়সটা বসে থাকে নাকি? মম তুমি আবারও বয়সের কথা বলছো। আরে যেটা বলার সেটাই তো বলছি। আর কি শুরু হয়ে গেল মা মেয়ের তর্কাতর্কি। মায়েদের যা ধর্ম, মেয়ের বিয়ের কথা উঠলে যেন ভীষণ রকম উত্তেজিত হয়ে পড়েন। অনিশা দেবীও ঠিক তেমনই ধমনীবাবুর কথা শুনে উত্তেজিত হয়ে উঠলেন, যেন এক্ষুনি রাত্রির বিয়ে ঠিক করে ফেলবেন। শেষে ধমনীবাবু হস্তক্ষেপ করতে বাধ্য হলেন। আরে আরে কি করছো তোমরা? আমি তো শুধু বললাম, আর অমনি তোমরা শুরু হয়ে গেলে। আমি কিন্তু শুরু করিনি ড্যাড, মম শুরু করেছে। হ্যাঁ সেই তো, সব দোষ তো আমার। আহা, দোষ কারণ নয়, আমি যেটা বলছি সেটা শোনো। ঋতু তোর সত্যিই এবার বিয়ে হওয়া উচিত। আমি এটা মন থেকেই সিরিয়াসলি বলছি, কিন্তু তবে সেটা তোর বয়স পেরিয়ে যাচ্ছে বলে নয়। সেটা একটা কারণ হলেও মূল কারণ কখনোই নয়। দেখ, তুই বলেছিলি তুই তোর কেরিয়ারে ফোকাস করতে চাস, আমি তাই কিছু বলিনি এতদিন। সবারই নিজের একটা যোগ্য স্থান আগে তৈরি করে নেওয়া উচিত। তোর ক্ষেত্রেও তো সেটা কমপ্লিট। তুই তোর কেরিয়ারে যথেষ্ট সফল, জানি এখনও তোর কেরিয়ারের অনেকটা পথ বাকি। আমিও চাই তুই অনেক উন্নতি কর, কিন্তু সেই সঙ্গে এবার তোর ব্যক্তিগত জীবনের একটা নতুন অধ্যায় সূচনারও কিন্তু সময় হয়ে এসেছে। সেটা কিন্তু তুই ডিনাই করতে পারিস না। রাত্রি কিছু বলল না। ধমনীবাবুর বলা প্রত্যেকটা কথাই যে সত্যি। এবার অনিশা দেবী বললেন, ঋতু তোর কি কাউকে পছন্দ? মানে তোর লাইফে কি কেউ আছে? দেখ, থাকলে বলে দে আমাদের। তুই ভালো করেই জানিস আমরা ওরকম ট্রিপিক্যাল পেরেন্টসদের মতো নয় যে মেয়ের পছন্দকে অপছন্দ করব। ছেলে যদি ভালো হয় আমাদের কোনো আপত্তি থাকবে না।
রাত্রির হঠাৎ খুব ইচ্ছে হলো এক্ষুনি নিশীথের কথা ওনাদের বলে দিতে, কিন্তু নিশীথের সাথে কথা না বলে সেটা করা উচিত হবে না মনে করি নিজের ইচ্ছেটাকে সংবরণ করলো রাত্রি। কিন্তু নিশীথকে ঘিরে তার একটা ছোট্ট সংসারের জলছবি যেন এখন থেকেই একটু একটু করে রঙিন হয়ে উঠতে লাগলো তার মানসপটে। রাত্রিকে নিরুত্তর দেখে এবার ধমনীতবাবু বললেন, কিরে ঋতু, কোনো উত্তর দিলি না যে? তোর লাইফে কি কেউ আছে? রাত্রি এই মুহূর্তে কি বলবে ঠিক বুঝতে পারল না। যদি রাত্রি এখন হ্যাঁ বলে তাহলে এই মুহূর্তে তাকে নিশীথের কথা জানাতে হবে বাড়িতে, যেটা সে এখন কিছুতেই জানাতে পারবে না। আগে সে এই ব্যাপারে নিশীর সাথে কথা বলে তবেই জানাবে। আবার যদি না বলে তাহলে হয়তো অনিশা দেবী কাল থেকেই পাত্র দেখতে শুরু করে দেবে, যা উত্তেজিত হয়ে আছে। তাই আপাতত এই প্রসঙ্গটা এড়াতে, ধুর, তোমরা কি বিয়ে নিয়ে পড়লে বলো তো? বিয়ের কথা আলোচনা করার সময় কি পালিয়ে যাচ্ছে নাকি? ওসব পরে দেখা যাবে। আমার কিন্তু খুব খিদে পেয়েছে। কটা বাজে দেখেছো? কাল থেকে আমার নিউ মুভির শ্যুট শুরু হচ্ছে। আবার তো কাল থেকে সেই ব্যাক টু ওল্ড রুটিন, সকাল সকাল উঠতে হবে। চলো চলো খেতে চলো, ভাল লাগে না। রাত্রি এক প্রকার প্রায় জোর করেই ঠেলে ঠুলে ওনাদের নিয়ে ডাইনিং রুমে চলে গেল। ওনারাও আর কেউ এই প্রসঙ্গে কোনো কথা বললেন না। রাত্রে সবাই আহার পর্ব করতে লেগে গেলেন। আজকের পর্বটা এখানেই শেষ করছি। বিয়ের কথা তো উঠেই গেল, দেখা যাক আগামীতে কি হতে চলেছে। রাত্রি তো নিশীথকে জানাবে ব্যাপারটা, তো আগামীতে বিয়ে হয় কি হয় সেটাও কিন্তু খুব সুন্দর হতে চলেছে। চমকাবে, ধামাকা পর্ব আসবে এবং আস্তে আস্তে অনেক টুইস্ট এবং টার্নস আসতে চলেছে। শুনতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের গল্পটা। অবশ্যই আপনাদের কমেন্ট করে জানালেন আমি আরও উৎসাহিত হব। কমেন্ট করে জানাতে পারেন কেমন হচ্ছে। আর যারা এটা নতুন শুনছেন তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমি পুরোটা শুনে নেবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তারপর এটা শুনবেন। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, শুনতে থাকুন। ধন্যবাদ।